গল্পছন্ন ছাড়া জীবন। পর্ব ২। লেখা মেহেরনুর। প্রথমে ভেবেছিলাম যেন কেউ আমার মাথায় বিশাল একটা হাতুড়ি দিয়ে আঘাত করেছে। হঠাৎ করে মনে হচ্ছিল আমি বুঝি মারা যাচ্ছি, কিংবা অজ্ঞান হয়ে যাচ্ছি। কিন্তু পরে বুঝলাম, আসলে তেমন কিছুই হয়নি। সারাদিন আমার পেটে ভাত যায়নি। জলটুকুও খাইনি। হাঁটতে হাঁটতে শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে একসময় আমি রাস্তার মাঝেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিলাম। কিন্তু কিভাবে, কখন, কে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে সেটা এখনো জানি না। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখি দরজার ফাঁক দিয়ে একটা মেয়ে নির্বিকার মুখে আমাকে দেখছে। কৌতূহলে তার চোখে টলটল করছে। আমি তাকে ডাকতে চাইলে সে কেমন যেন ভয় পেয়ে পালিয়ে গেল টুপটাপ দৌড়ে। আমি এবার উঠে দাঁড়ালাম। দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে বাইরে বের হতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ নামল ধীরে ধীরে। সামনে দাঁড়িয়ে আছেন আমার জন্মদাত্রী মাতা। দীর্ঘ 10 বছর পর চোখে পড়ল সেই মুখ। সেই পরিচিত দৃষ্টি। সেই নিঃশব্দ মমতার ছায়া, যেটা আমাকে ছোটবেলায় আগলে রাখত। চোখ হঠাৎই জলে ভরে গেল। কখনো ভাবিনি এভাবে, এই অবস্থায়, এই অচেনা বাড়িতে আমার আম্মুর সঙ্গে আমার দেখা হবে। মনে হচ্ছিল, এখনই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কাঁদতে কাঁদতে বলি, আম্মু, তুমি ছাড়া তোমার রুশান ভালো নেই। তুমি ছাড়া তোমার ছেলেকে কেউ বুঝতে পারেনি। প্লিজ আম্মু, তোমার কাছে একটু আশ্রয় দাও এই অভাগাকে। কিন্তু পরক্ষণেই বুকের ভেতর এক অদ্ভুত লজ্জা আর অপরাধবোধ জেঁকে বসল। কোন মুখ নিয়ে আমি আম্মুকে এসব বলবো? আমি তো নিজেই আব্বুর সাথে থাকতে জেদ করেছিলাম। অজান্তেই আম্মুকে কত বড় আঘাত দিয়েছি, ভাবতেই বুকটা ভারী হয়ে এলো। আজ যদি আমি আম্মুর কাছে থাকতাম, হয়তো আম্মু আর কখনো দ্বিতীয় বিয়েতে বাধ্য হতেন না। আমি ছিলাম না বলেই, নানু বাড়ির সবাই তাকে জোর করে একটা নতুন জীবনে ঠেলে দিয়েছিল। ভাবনাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। দোষী আমি, নাকি ভাগ্য? নাকি সময়ের নির্মমতা? আমি মুহূর্তের মধ্যে পুরো দিশেহারা হয়ে গেলাম। না, আমি আম্মুর মুখোমুখি হব না। তার সামনে গিয়ে আমার এই ভাঙাচোরা জীবনের গল্প খুলে বলবো না। তাহলে তিনি আরো কষ্ট পাবেন। এত বছর পর নতুন করে বুকে ব্যথা দিয়ে লাভই বা কি? তার চেহারার দিকে তাকাতেই বুঝতে পারলাম, তিনি এখন নতুন সংসারে ভালোই আছেন। আমি এখন যে বাড়িটাতে আছি সে বাড়িটার চারদিকে তাকাতেই মনে হলো এ যেন কোনো জমিদারদের পুরনো প্রাসাদ। উঁচু উঁচু খুঁটির ছাদ, প্রাচীন আমলের কাঠের দরজা, আর চারপাশে অদ্ভুত নিস্তব্ধ এক ঐশ্বর্য। এক নজরেই বুঝে গেলাম, আম্মুর দ্বিতীয় বিয়ে বেশ বড়লোক ঘরেই হয়েছে। আম্মুর পোশাক, মুখের স্থিরতা সবকিছুই বলে দিচ্ছিল তিনি এখন অন্য এক জীবনের মানুষ। হয়তো সুখেই আছেন। হয়তো শান্তিতেই আছেন এই নতুন সংসারে। কিন্তু আম্মু কথা বলছে না কেন? কেন শুধু নিঃশব্দ তাকিয়ে আছে আমার দিকে? একবারও জড়িয়ে ধরছে না কেন আমাকে? কোথায় সেই তীব্র মমতা? আমার ভেতরটা ছটফট করে উঠল। আম্মু কি তবে আমাকে চিনতে পারছে না? নয়তো, চিনেও কি না বোঝার ভান করছে? এই ভাবনাগুলো মাথার ভেতর এমনভাবে ঘুরপাক খেতে লাগলো যে বুকের ভেতরটা হঠাৎই হালকা ব্যথা করে উঠল। হঠাৎ এক আঙ্কেল আমার সামনে এসে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, বাবা, তুমি জেগে উঠেছ? আমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গতকাল রাতে তোমাকে আমি রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। অত রাতে কাউকে পাইনি, তাই কিছু না ভেবেই তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। এখন ঝটপট তোমার নাম বলো, তোমার আব্বুর নাম কি? গ্রাম কোথায়? আমি তোমার আব্বু আম্মুকে ফোন করে আসতে বলি। না জানি রাতভর কত খুঁজেছে তোমাকে। আমারও তো ছেলেমেয়ে আছে, তোমার বাবা মায়ের কষ্ট, অস্থিরতা আর দুশ্চিন্তা চোখের সামনেই স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি ভদ্রলোকের কথা শুনে পুরোপুরি তাজ্জব হয়ে গেলাম। কি উত্তর দেব, তা বুঝে উঠতে পারলাম না। শুধু হতভম্বের মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তবে একটা কথা পরিষ্কার বুঝতে পারলাম, আম্মু আমার পরিচয় তাকে জানাননি। তাহলে কি আম্মু আমার পরিচয় দিতে চায় না?
আমি মনে মনে কত কিছুই ভাবছিলাম এত বছর পর আম্মু আমাকে দেখে নিশ্চয়ই ছুটে এসে জড়িয়ে ধরবেন। আমার এলোমেলো মুখটা হাতে তুলে ধরে কাঁদতে কাঁদতে বলবেন, আমার রুশান, আমার সোনা বাচ্চাটা কত বড় হয়ে গেছে। ভাবছিলাম তার মুখে সেই মমতার ছায়া দেখব, যা একসময় আমার প্রতিটি ক্ষতে প্রলেপ দিত। ভাবছিলাম হয়তো চোখে পানি জমে তার কথাগুলো থেমে যাবে, তবুও তিনি আমাকে আঁকড়ে ধরেই রাখবেন। কিন্তু বাস্তবতা যেন চপেটাঘাত করল। আম্মু আমাকে একবারও জড়িয়ে ধরল না, একবারও জিজ্ঞেস করল না আমি কেমন আছি, এতদিন কোথায় ছিলাম, তাকে ছাড়া আমার দিনগুলো কেমন কেটেছে। তার চোখে কোন উচ্ছ্বাস নেই, নেই বিস্ময়, নেই কষ্ট, শুধু একরকম ঠান্ডা, নির্লিপ্ততার দৃষ্টি। রুমের মধ্যে এক এক করে অনেক মানুষ জমা হতে লাগল। সবাই আমার দিকে তাকিয়ে, আমিও হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম, মুখে কোনো শব্দই বের হলো না। আঙ্কেল তখন নরম স্বরে বললেন, বাবা, বলো কিছু, না হলে তোমার আব্বু আম্মুকে খবর দিব কিভাবে। আমি কাঁপা কণ্ঠে বললাম, ধন্যবাদ আঙ্কেল, আমাকে রাস্তা থেকে তুলে আনার জন্য। আপনাদের এত সহানুভূতি, এত সাহায্য, চিরকৃতজ্ঞ রইলাম। এখন আমি একাই যেতে পারবো, কাউকে ডাকতে হবে না। এই বলে রুম থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ আম্মু আমার হাত টেনে ধরলেন। তিনি কিছু বললেন, কিন্তু আমি বুঝতে পারলাম না। চোখের দিকে তাকাতেই দেখলাম, তার চোখ থেকে দরদর করে পানি পড়ছে। বুঝলাম চিনতে পেরেছেন, তবে পরিচয় প্রকাশ করতে পারছেন না। হয়তো বারণ আছে। কিন্তু হঠাৎ আম্মু আমাকে এক রুমের ভিতরে টেনে নিয়ে গেলেন। দরজা লাগিয়ে দিয়ে তিনি আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন, হাউমাউ করে কাঁদতে কাঁদতে মুখের প্রতিটি অংশে চুমু দিতে লাগলেন। আম্মুর এমন পাগলামো দেখে আমারও চোখ ভিজে গেল। আমি কাঁদতে লাগলাম। তিনি এতটা কাঁদছিলেন যে কথা বলার সময়ও পেলেন না। এদিকে বাইরে লোকজন দরজায় অনবরত ধাক্কা দিতে লাগল। আম্মু হঠাৎ কেন সবার সামনে থেকে এই রুমে আমাকে টেনে আনলেন? এটাই সবার প্রশ্ন। আম্মু বেশিক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকতে পারলেন না। সবার ডাকাডাকিতে চোখ মুছে দরজা খুলতেই আঙ্কেল জিজ্ঞেস করলেন, কি হয়েছে, রুষা? এই ছেলেকে এই রুমে কেন আনলে? পিছন থেকে আরো দুইজন ছেলে বলল, আম্মা, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন কেন? আম্মু তখন শান্ত গলায় বললেন, ছেলেটা তোমাদের সবাইকে একসাথে দেখে ভয় পাচ্ছে, তাই ওকে একটু আড়ালে এনে পরিচয়টা জেনে নিচ্ছিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাসব নাকি কাঁদব? কি কপাল আমার! নিজের আম্মুকেই নিজের ছেলের পরিচয় লুকাতে হচ্ছে। কতটা অভাগা হলে মায়ের মুখে তার নিজের ছেলের পরিচয় চেপে রাখতে হয়। মুহূর্তেই মনে হলো না, এখানে আর থাকা যাবে না। আমার কারণে আম্মু আবার বিপাকে পড়তে পারেন। তাই দ্রুত উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে চাইতেন আম্মু আবার আমার হাত শক্ত করে ধরে ফেললেন। তিনি চোখের কোণে জমে থাকা কান্নাটা জোর করে চেপে রেখে বললেন, বাবা, আগেই যেও না। বসো। তারপর আমাকে একটা চেয়ারে বসালেন। সেই মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, রাহা মা, খাবার নিয়ে এসো তো তোমার এই ভাইটার জন্য। রান্নাঘরে রেকের ওপর রাখা আছে। রাহা শুনেই দৌড়ে চলে গেল, আর খানিক পরেই খাবার নিয়ে এলো। আম্মু অনেক আগেই আমার জন্য সবকিছু রেডি করে রেখেছিলেন। হয়তো অপেক্ষা করছিলেন কখন আমি জাগব, কখন আমাকে খেতে দেবেন। আমার পছন্দের সব খাবারই রান্না করেছেন তিনি। খিচুড়ি, গরুর মাংস ভুনা, চিংড়ি মাছ ভুনা, আর ডিম ভাজি। সাথে আমার প্রিয় তেঁতুলের চাটনিও। তিনি আমার সামনে ভাত বেড়ে দিয়ে নরম গলায় বললেন, বাবা, খাও। কিন্তু কেন জানি আমার খেতে ইচ্ছা করল না। আমি চুপচাপ শুধু তাকিয়ে থাকলাম আম্মুর দিকে। আম্মুকে দেখার সাধই যেন শেষ হচ্ছে না আমার। মনে মনে বারবারই ভাবছিলাম যদি আম্মুর কাছেই থাকতে পারতাম আজীবন, এরকম সুযোগ আর কি কখনো পাবো না? আমাকে এভাবে নিশ্চুপ দেখে আম্মু একটু এগিয়ে এসে বললেন, আমি খাওয়াই দিই। আমি কোনো কিছু না ভেবে আস্তে করে মাথা নাড়ালাম। আর আম্মু ঠিক আগের শৈশবের মতো নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলেন। আমি কি যে শান্তি পাচ্ছিলাম তা কোনো ভাষায় বোঝাতে পারবো না।
কত বছর পর মায়ের সেই আদর, সেই ভালোবাসা পাচ্ছি। অথচ একসাথে থাকলে তো এই ভালোবাসা রোজই পেতাম আমাদের নিজের বাড়িতে। সৃষ্টিকর্তা কেন আমার ভাগ্যটাকে এমন করে দিলেন? আম্মু কাঁদছিলেন, কিন্তু সেই কান্নার কোনো শব্দ ছিল না। যেন নিঃশব্দ ব্যথা পুরো ঘরটা ভিজিয়ে দিচ্ছিল। আমার ভীষণ ইচ্ছা করছিল, আম্মুর চোখের পানি মুছে দিই, কিন্তু চারদিকে সবাই ছিল বলে হাত বাড়িয়েও পারলাম না। আমার চারপাশে তখনও সবাই দাঁড়িয়ে আছে। আম্মু একটু রাগদুঃখ মেশানো গলায় সবাইকে বললেন, যাও তোমরা সবাই। ছেলেটাকে খেতে দাও। তোমাদের দেখে লজ্জা পাচ্ছে তো। আম্মুর কথা শুনে সবাই ধীরে ধীরে সরে গেল। ঘরটা একটু ফাঁকা হতেই আম্মু কাঁদো কাঁদো গলায় বললেন, রাতে রাস্তায় কেন বের হয়েছিলি? এই তোর বাপের যত্ন? রাতের বেলা ছেলে কোথায় চলে গেছে খোঁজ রাখে না। আমি মাথা নিচু করে বসেছিলাম। হঠাৎ যেন বুকের ভেতরের সব কথা বেরিয়ে এলো। আমি আর আব্বুর কাছে যাব না আম্মু। তোমার কাছে থাকতে চাই। দিবে থাকতে আমাকে? আম্মু খাওয়ানো হাত থামিয়ে দিলেন। কিছু বললেন না, শুধু নিঃশব্দে আমার মুখটা দেখছিলেন। আমি তখন আবার বললাম, রাখতে পারবে না আমাকে তোমার কাছে? আমার আর ইচ্ছা করছে না যেতে ওই বাড়িতে। আম্মুর মুখটা কেমন যেন হয়ে গেল। মনে হলো তিনি বুঝে ফেলেছেন আমি সত্যিই ভালো নেই। আমি আবার বললাম, আম্মু, প্লিজ কিছু বলো। তুমি ছাড়া আমি ভালো নেই। এতদিন কেন আমার সাথে দেখা করনি? কেন আমার খোঁজ নাওনি? আম্মু চোখ মুছে নরম গলায় বললেন, বাবা রুশান, বাড়ি চলে যাও এখন। তোমার আব্বু খুঁজবে। যদি জানতে পারে তুমি এখানে আছো, রাগ করবেন অনেক। আমি তখন আর নিজেকে থামাতে পারলাম না। না, আমি যাব না কোথাও। আব্বু এখন আমার নিজের কেউ হয় না। তিনি আমাকে ভালোবাসেন না একটুও। ওনার বউবাচ্চা নিয়েই ব্যস্ত থাকেন সব সময়। আমি একলা, একলা রুমে দিন কাটাই এতিম অসহায় বাচ্চাদের মতো। আর পারছি না আম্মু, আর পারছি না। এরকম চলতে থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। আম্মু আমার এমন কথা শোনামাত্র যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবার বুকে জড়িয়ে নিলেন আমাকে। তার বুকের ভেতরেও যেন চাপা কান্না, ভয় আর মমতার ঢেউ একসাথে বাজছে। আমি বুঝলাম আম্মুরও আর ইচ্ছা করছে না আমাকে যেতে দিতে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে এক ছেলে দৌড়ে এসে বলল, আম্মা, আম্মা, দেখেন তো কে এসেছে বাড়িতে। কেমন রাগ দেখাচ্ছে আমাদের ওপর। তার নাকি ছেলেকে আমরা জোর করে আটকিয়ে রেখেছি। আম্মু কথাটা শোনামাত্রই চমকে উঠলেন। আমার হাত ছেড়ে দ্রুত রুমের বাইরে চলে গেলেন। আমিও অস্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। কিছু একটা গন্ডগোল বুঝতে পারছিলাম। আমি রুম থেকে বের হতেই দৃশ্যটা দেখেই বুক ধক করে উঠল। আমার আব্বু বাড়ির উঠানে দাঁড়িয়ে আছেন। সাথে কয়েকজন পুলিশ। আব্বুর চোখমুখে অদ্ভুত রাগ আর অশান্তি দেখা যাচ্ছিল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।